শরীর কেমন আছে এখন? যারা কিছু না বলে অন্যদিকে তাকাই। তার কিছুই ভালো লাগছে না, সবকিছু কেমন যেন বিষণ্ণ লাগছে। দেখ যারা, আমি তোকে এর আগেও অনেকভাবেই সতর্ক করেছিলাম, কিন্তু তুই আমার কথায় পাত্তা দিসনি। এখন আর এসব বলে কোনো লাভ নেই, সব দিক থেকে অন্ধকার ঘনিয়ে আসছে। ঠিক কি হতে চলেছে আমি বুঝতে পারছি না। দেখ যারা, তুই শুধু তরুকে এড়িয়ে চলবি, তাহলেই হবে। নাহিদ তোকে অনেক ভালোবাসে, ও তোকে সব সময় প্রোটেক্ট করবে। যারা তাচ্ছিলের হাসলো। আমি নিজের জন্য না, আপুর জন্য চিন্তা করছি। আমি আপুকে সেভ করতে চাই। নীলাভ ভাই আপুকে মেরেই ফেলবে। জোহরা যারার কথায় বেশ বিরক্ত হলেন। সত্যিটা জানার পরও তুই আপু আপু করে মরছিস কেন? নীলাভার আয়ু নিজেদের চোখে দেখেছিল। তোমার কি মনে হয় আমি আমার আপুকে বিশ্বাস না করে নীলাভ ভাইয়াকে বিশ্বাস করব? কি প্রমাণ আছে যে নীলাভ ভাইয়া সত্যি কথা বলছে আর আমার আপু মিথ্যে কথা বলছে? নীলাভের কথা বিশ্বাস করতে বলিনি তো। ছুরি থেকে তরুর হাতের ছাপ পাওয়া গিয়েছিল। কথাটা শুনে যারা নিশ্চুপ হয়ে গেল। তরুর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ ছিল বলেই তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। নীলাভ নিজের চোখে দেখেছে বলাতে নীলাভকেও দোষ দিতে পারছে না যারা, কিন্তু সে তো আর নিজের চোখে দেখেনি যে তরুকে বিশ্বাস করতে পারে। তাজিম আর সাফনের মতো সেও তরুকেই বিশ্বাস করতে চায়, কিন্তু তরুর পক্ষে যেখানে একটা প্রমাণও নেই সেখানে সে কি করবে? জোহরা যারার ব্যাপারটা বুঝতে পারলেন। তোদেরকে তরু বশ করে রেখেছে, তাই তোরা অন্ধ হয়ে গেছিস। শোন, সত্যিটা অস্বীকার করলে সত্যি কখনো মিথ্যে হয়ে যাবে না। যারা শ্বাস ছিল সে এসব আর নিতে পারছে না। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সে এবার গুলিয়ে ফেলেছে। তার কি করা উচিত? কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমি সেটা জানি না, আর আমি জানতেও চাই না। আমি শুধু আমার আপুকে প্রোটেক্ট করতে চাই। আমার আপু নেহা আপুকে খুন করে ফেললেও সে তখন ছোট ছিল। সে হয়তো ভুল করে তেমন কিছু করে ফেলেছিল। তার সেই ভুলের শাস্তি স্বরূপ তাকেও মেরে ফেলা কতটা যৌক্তিক? ভুলে যাস না, ওকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে ওকে মেরে ফেলাই উচিত। আর নেহার জায়গায় তো নিজের বোন হলে তুই কি পারতি তার খুনিকে প্রোটেক্ট করতে? সেই দিক থেকে নীলাভ ঠিকই সিদ্ধান্ত নিয়েছে। কথাটা শুনে যারার ভালো লাগলো না। তুমি এখন যাও মা, আমার ভালো লাগছে না। কিছুক্ষণ আগে তাজিম আর মাইশা সবার সাথে ডিনার করে নিজেদের রুমে এসেছে। যদিও সন্ধ্যা থেকে বাইরের আবহাওয়া থম মেরে আছে, এরকম আবহাওয়ায় মাইশা এর কাছে খুব ভালো লাগে। সে বেলকুনিতে গিয়ে দাঁড়ালো। বাড়ির কথা খুব মনে পড়ছে। তাকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তাজিম তার পাশে এসে দাঁড়ালো। আজকে তো তোমাদের বাড়ির সবাই এসেছিল, আর কালকে আমরা ওর বাড়িতেই যাচ্ছি, তাই মন খারাপ করো না। মাইশা মাথা নাড়ল, তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল, আমাকে বলনি কেন যে যারা যা তরু আমার আপন ননদ হয়? কথাটা শুনে তাজিম চমকালো। কে বলেছে এইসব? এরকম রিয়েক্ট করছো কেন? তুমি কি সারা জীবন আমার কাছ থেকে ব্যাপারটা লুকিয়ে রাখতে চাইছিলে নাকি? তাজিম মাইশার দিকে ঘুরে তাকিয়ে বলল, ব্যাপারটা তো বেশ জটিল, সেই জন্যই ভেবেছিলাম আস্তে ধীরে জানাবো। তুমি কিভাবে জানলে? সকালবেলা আমি যারার রুমের দিকে যেতে নিয়েছিলাম, তখনই শুনলাম তুমি উঁচু গলায় কারোর সাথে কথা বলছো। আমি সেদিকে গিয়ে দেখলাম তারা যারার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে। আমি সেদিকে এগিয়ে গিয়েই তোমাদের সব কথা শুনতে পেয়েছিলাম। যদিও আমি পুরোটা বুঝতে পারিনি, কিন্তু এটুকু বুঝেছি যে ত্রানা আসলে তোমার বোন, আর ওর আসল নাম তরু। কিন্তু আমি বুঝতে পারছি না যে তরুর হাজবেন্ড কেন তোমার সাথে ওভাবে কথা বলছিল। আর তরু যে তোমার বোন, এটাই বা আমাকে আগে বলনি কেন? হুম, ও আমার আপন বোন। তুমি যখন এইটুকু জেনে গেছো, আর লুকোবো না কিছু। হ্যাঁ, আমিও জানতে চাই। তাজিম তারপর মাইশাকে নিজের দৃষ্টিকোণ থেকে সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে মাইশা বুঝতে পারল যে তরুর হাজবেন্ড কেন তাজিমের সাথে ওভাবে কথা বলছিল। এবার বলো, তোমার কি মনে হয় আমার বোন নেহাকে খুন করেছে? মাইশা কি বলবে বুঝতে পারছে না। যদিও তার মনে হচ্ছে তরুই অপরাধী, তবু সে অবশ্যই নিজের হাজবেন্ডের পক্ষে। আমি অলওয়েজ তোমার পক্ষে। তুমি যেহেতু বলছো তরু খুন করেনি, তাহলে করেনি।
তাজিম একটা শ্বাস ছাড়ল। সে মাসিকে ব্লেম করতে পারবে না, কারণ সবই প্রমাণে বিশ্বাসী আর তার কাছে তোর পক্ষে কোনো প্রমাণ নেই। এজন্য সে মাইশাকে এসব জানাতে চায়নি। তবে মাইশা তাকে ভালোবাসে, তাই সে তাকে নিয়ে নিশ্চিন্ত। মাইশা তোর ব্যাপারে যা কিছুই মনে করুক না কেন, তোর খারাপ চাইবে না, অন্তত তার কথা ভেবে চাইবে না। নীলাপ তরুর রুমে শুয়ে শুয়ে ফোন চাপছিল। সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন 11টা বাজে। যা দেখে সে দরজার দিকে তাকালো। তরু রুমে নেই, কোথায় আছে সেটাও সে বুঝতে পারছে না। 8টার দিকে ডিনার করার পর থেকে সে তরুকে আর দেখেনি। এতক্ষণ স্বাভাবিক লাগলো, এখন তার কেমন যেন লাগছে। তাজিমের সাথে অমন ব্যবহার করার পর থেকে তোর না তো তার সাথে কথা বলেছে, আর না তো তার সামনে এসেছে। ও আমাকে এক মুহূর্ত শান্তি দেবে না বলে ঠিক করে রেখেছে। নীলাপ উঠে গিয়ে তরুকে খুঁজতে শুরু করলো। পুরো বাড়ি খুঁজেও সে তরুকে কোথাও পেল না। কোথায় গেল ও? আমাকে টেনশন দেওয়ার জন্য এরকম করছে। নীলাপ কি করবে বুঝতে পারছে না। তরুর ফোনে অনেকবার কল করেও দেখেছি, কিন্তু তরুর ফোন বন্ধ বলছে। বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। নীলাপের চিন্তা আরও বেড়ে যাচ্ছে। তখনই তার মনে পড়ে, পুরো বাড়ি খুঁজে দেখেছে, কিন্তু ছাদে আর বাগানে গিয়ে দেখেনি তো। আগে ছাদে গিয়ে দেখে আসি। ভাবতেই নীলাপ সাদের উদ্দেশ্যে হাঁটা ধরে। সাদের দরজার সামনে আসতে এসে তরুকে দেখতে পাই। তরু রেলিংয়ের ওপর হাত রেখে দাঁড়িয়ে আছে। নীলাপ ধীর পাই তরু পাশে গিয়ে দাঁড়ায়। বৃষ্টির ভেতর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? তরু নীলাপের দিকে না তাকিয়ে বলল, জীবনের হিসেব মিলাচ্ছি। রুমে চল। তরু কিছু বলল না। নীলাপ তরুর হাত ধরতে তরু হাত সরিয়ে নেয় আর নিজেও দূরে সরে দাঁড়ায়। যাও এখান থেকে। নীলাপ বিরক্ত হলো। তরু চল এখান থেকে। এই অবস্থায় বৃষ্টিতে ভেজে ঠিক হবে না। প্লিজ আমায় একা রেখে যাও। রুমে গিয়ে একা থাকিস, বিরক্ত করবো না। আমি যাব না এখন। নীলাপ একটা শ্বাস ফেলে তরুর দিকে এগিয়ে গেল। কি হয়েছে? কেন জেদ করছিস? এমনি ভালো লাগছে না। আচ্ছা সরি বলছে। আমার তোর ভাইয়ের সাথে ওভাবে কথা বলা ঠিক হয়নি। চল এবার। তরু নীলাপের দিকে তাকালো। তুমি সরি বলছো কারণ তোমার মনে হচ্ছে সরি বলা উচিত। তুমি এই জন্য সরি বলছো না যে তোমার ভুল হয়েছিল আর তুমি সেটা বুঝতে পেরেছো। ডোন্ট সে সরি উইদাউট রিয়েলাইজেশন। তরু বৃষ্টি পড়ছে, প্লিজ চল এখান থেকে। দরকার হলে আমি তোর ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। দরকার হলে? তুমি বুঝতে পারছো না যে কি করা উচিত তোমার? নীলাপ ফুল কুচকে তরুর দিকে তাকালো। অন্ধকার হওয়াতে তরুর চেহারা বোঝা যাচ্ছে না, তবে বৃষ্টিতে ভেজার কারণে তরু কাঁপছে, হয়তো ঠান্ডা লাগছে। নীলাপের পারে ভীষণ রেগে গেল। সে তরুর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। পাগলাম সব রুমে গিয়ে করবে, এটা জেদ করার জায়গা নয়। তরু আর জোর করলো না, নীলাপের সাথে রুমে চলে এলো। নীলাপ হালকা ভিজলেও তরু পুরোপুরি ভিজে গেছে। নীলাপ তরুর কাপড় বের করে তরুর হাতে দিল। চেঞ্জ করে আয়। তরুর চোখ মুখ লাল হয়ে গেছে। সে কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। 15 মিনিটের মাথায় তরু বেরিয়ে এলো। নীলাপ নিজেও কাপড় চেঞ্জ করে নিয়েছে। তরুকে বের হতে দেখে নীলাপ তরুর হাত ধরে তরুকে বেডে বসালো। তারপরে একটা তোয়ালে দিয়ে তার মাথা মুছিয়ে দিতে লাগলো। যদি ঠান্ডা লাগে না তাহলে তোর খবর আছে। তরু বিরস কণ্ঠে বলল, আমার ঠান্ডা লাগে না। আর তুমি এত দরদ দেখাচ্ছ কেন? আমি মরে গেলেই তো তোমার শান্তি। নীলাপ এক মুহূর্তের জন্য থমকে গেল। কিছুক্ষণ পর স্বাভাবিক কণ্ঠে বলল, বাচ্চাদের জন্য দেখাচ্ছে। তরু চুপ করে রইল। শোন তরু, আমি বুঝতে পেরেছি যে তোর ভাইয়ের সাথে ওভাবে কথা বলা ঠিক হয়নি। আসলে আমি রাগের মাথায় এরকম ব্যবহার করে ফেলেছিলাম। আমি বুঝে শুনে আর ভুল স্বীকার করে সরি বলেছি। তোর ভাইকেও বলে দেব। নীলাপের কথা শুনে তরু কিছু বলতে যাবে, তার আগে তরু হাসি দিতে লাগলো। নীলাপ শান্ত চোখে তরুর দিকে তাকালো। সে যেই ভয়টা পেয়েছিল সেটা হয়েছে। তরু তো নিজের অবস্থা দেখে অবাকই হয়েছে। এই প্রথম তার ঠান্ডা লেগেছে। এবার হয়েছে? কে বলেছিল ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকতে? বাড়িতে কি আর জায়গা ছিল না? আমার ঠান্ডা কিভাবে লাগলো এর আগে? ছি। তরু আর কিছু বলতে পারলো না। তার হাসি থামছে না। হয়েছে হয়েছে, আর কিছু বলতে হবে না। সবসময় এক লাইন বেশি বুঝবি আর তার প্রভাব বাচ্চাদের উপর পড়বে। নীলাপ উঠে চলে যেতে নিলে তরু তার হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ? আসছি, ওয়েট। নীলাপ নিচে চলে গেল। তারপর পানি গরম করে একটা বলে করে তরুর কাছে নিয়ে এলো। তরুর দিকে এগিয়ে দিয়ে বলল, গরম পানির ভাপ নে, ভালো লাগবে। তরু কথা না বাড়িয়ে গরম পানির ভাপ নিতে লাগলো। নীলাপ বেডের অন্য পাশে বসে জিজ্ঞেস করলো, তোর ফোনের কি হয়েছে? চার্জই অফ হয়ে গেছে। দে, আমি চার্জে দিয়ে রাখছি।
তরু ইশারায় বেড সাইডে থাকা ফোনটা দেখিয়ে দিল। নীলাপ ফোনটা নিয়ে চার্জে লাগিয়ে অন করতে ফোনে স্ক্রিনে নিজের ঘুমন্ত মুখের ছবি ভেসে উঠল। নীলাপ একটা বিরক্তির শ্বাস ফেল। সব জায়গাতেই আমার ছবি রাখাটা ইম্পর্ট্যান্ট। তরু ভুরু কুচকে নীলাপের দিকে তাকালো। অবশ্যই ইম্পর্ট্যান্ট, সেই জন্যই রেখেছি। তোমার ভালো না লাগলেও আমার কিছুই করার নেই। নীলাপ ফোনটা রেখে বেডের উপর বসতে তার একটা চিন্তা মাথায় এলো। সে তরুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তার মানে আমার সন্দেহ ঠিক ছিল, ক্লাব থেকে পাওয়া ফোনটা তোরই ছিল। গরম পানির ভাব নিয়ে তরুর এখন একটু ভালো লাগছে। সে বোলটা রেখে নীলাপের দিকে তাকিয়ে বলল, আমি ছাড়া আর কে তোমার ছবি ওয়ালপেপার বানানোর সাহস দেখাবে? তাহলে মিথ্যা বলেছিলি কেন? মিথ্যে না বলে তুমি বুঝে যেতে যে আমি তোমায় অনেক আগে থেকেই চিনি, তারপর আমাকে নিয়ে আরো গবেষণা করতে। সেই জন্যই মিথ্যে বলেছিলাম। ফোনে কোনো সিম কার্ড ছিল না কেন? ভাইয়া বারবার কল দিয়ে বিরক্ত করছিল, সেই জন্য ভেঙে ফেলেছিলাম। নীলাপ কিছু একটা ভেবে বলল। তুই আমার এত এত ছবি কোথায় পেয়েছিস? তুই তো দেশের বাইরে ছিলে। তরু অন্যদিকে তাকিয়ে বলল, ইচ্ছে থাকলে সব পাওয়া যায়, দূরত্ব কোনো ফ্যাক্ট না। নীলাপ আর কিছু বলল না। পরের দিন নীলাপ তাজিমের কাছে গিয়ে সরি বলল। তারপর বিকালের দিকে তারা সবাই খান ম্যানশনে ফিরে আসে। 3 মাস পর কেটে গেছে 3 মাস। এই 3 মাস তোর জীবনের বেস্ট সময় ছিল, আর নীলাপের জীবনের বেস্ট সময় ছিল। যতদিন ঘনিয়ে আসছে নীলাপের দুশ্চিন্তা বেড়ে চলেছে। সে কিভাবে তরুকে মেরে ফেলবে সেটা সে বুঝতে পারছে না। বলতে যতটা সহজ, করতে ততটাই কঠিন হয়ে যাচ্ছে। নীলাপ ডেস্কের উপর বসে এগুলোই ভাবছিল, তখনই মিনার তার কাছে এসে তার দিকে একটা কালো রঙের খাম এগিয়ে দেয়। নীলাপ একবার খামের দিকে তাকিয়ে পুনরায় আবার মিনারের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। নীলাপ খানিকটা অবাক হলো। তার নামে আবার কে চিঠি পাঠিয়েছে? আজকালকার দিনে কেউ কাউকে চিঠি পাঠায় নাকি? নীলাপ মিনারের হাত থেকে খামটা নিল। মিনার চলে যেতে নীলাপ চিঠিটা উল্টে পাল্টে দেখতে লাগলো। খামটার গায়ে তার নাম ঠিকানায় লেখা আছে, তবে যে পাঠিয়েছে তার নাম ঠিকানা দেওয়া নেই। নীলাপ বেশি কিছু না ভেবে চিঠিটা বের করে পড়তে লাগলো। চিঠি, বিডেটি নীল, খুব শীঘ্রই আমাদের আবার দেখা হবে। এইটুকু লেখা চিঠিটাই। লেখাটা পড়ে নীলাপ কিছুই বুঝতে পারল না। কে আমার কাছে চিঠি পাঠালো? নীল বলে তো আমার ফ্রেন্ড আর আয়ু আমাকে ডাকতো। তাহলে ওদের মধ্যে কেউ চিঠিটা লিখেছে? নীলাপের ভাবনার মাঝেই তার ফোনটা বেজে উঠল। নীলাপ ফোনে স্ক্রিনে তাকিয়ে দেখে তরু কল করেছে। নীলাপ সব ভাবনা সাইডে রেখে কলটা রিসিভ করলো। হ্যালো, কখন আসবে তুমি? নীলাপ ঘড়ির দিকে তাকিয়ে দেখল এখন রাত 8টা বাজে। ইদানিং কাজের প্রেশারে তার বাড়িতে ফিরতে একটু লেট হয়ে যায়। এই তো এখনই রওনা দেব। তরু ফোনের অপর প্রান্ত থেকে শান্ত কণ্ঠে বলল, বাড়িতে যেতে হবে না, আমরা সেন্ট্রাল হসপিটালে আছি, একেবারে এখানেই এসে পড়ো। তরুর কথা শুনে নীলাপ ঘাবড়ে গেল। ওখানে কি করছিস? কি হয়েছে? তুই ঠিক আছিস তো? তরু একটা শ্বাস ফেলে বলল, আমি ঠিকই আছি, তবে জারাকে নিয়ে এসেছি। ওর অবস্থা ভালো নেই, ওর পেইন হচ্ছিল। নাহিদ ভাইয়া তখন সবেমাত্র বাড়ি ফিরেছিল, তাই আমরা তাড়াতাড়ি করে ওকে হসপিটালে আনতে পেরেছি। কথাটা শুনে নীলাপ কল কেটে দিয়ে তাড়াহুড়ো করে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তরু, নাজমুল আর সাবিনা হসপিটালের করিডোরে থাকা বেঞ্চিতে বসে আছে। চোখে মুখে চিন্তার ছাপ। নাহিদ তো কেবিনের বাইরে পায়চারি করছে, আর একটু পরপর কেবিনের দিকে তাকাচ্ছে। 10 মিনিটের মাথায় নীলাপ সেখানে চলে আসে। সবাইকে এভাবে চিন্তিত মুখে বসে থাকতে দেখে তারও চিন্তা হচ্ছে। ভাইয়া, ভাবির কি অবস্থা এখন? নাহিদ কিছুই বলতে পারল না। নাজমুল এগিয়ে এসে বলেন, ডক্টর বলেছে আজকেই ডেলিভারি করতে হবে। তারা কয়েক ঘন্টা অপেক্ষা করবে, তারপর না হলে সিজার করবে। কথাটা শুনে নীলাপ একবার তরুর দিকে তাকালো। তরু এক দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। সাবিনা কান্না করছে। নাহিদ শুধু চিৎকার করে কাঁদতে পারছে না, তবে তার চোখ দুটো দেখেই বোঝা যাচ্ছে তার কতটা কষ্ট হচ্ছে। নীলাপ নাহিদকে ধরে নিয়ে গিয়ে চেয়ারে বসালো। ভাইয়া প্লিজ শান্ত হও। তুমি এরকম করলে কিভাবে হবে? ভাবির আর চ্যাম্পের কিচ্ছু হবে না, দেখো। নাহিদ কান্না জড়িত কণ্ঠে বলল, জানা কিছু হলে আমিও মরে যাব নীলাপ। নাহিদ কি বলবে বুঝতে পারছে না। সময় যতই যাচ্ছে ততই চিন্তা বেড়ে চলেছে। রাত 11টা। ডক্টর আর নার্স সবাই কেবিন থেকে বেরিয়ে এলো। নীলাপ আর নাহিদ তার কাছে চলে গেল। ডক্টর, আমার ওয়াইফ আর বেবির কি অবস্থা, কেমন আছে? আপনার ছেলে হয়েছে,
বাচ্চা আর মা দুজনেই ভালো আছে। আপনারা ভেতরে গিয়ে দেখতে পারেন। তার আগে অবশ্যই স্যানিটাইজার ইউজ করবেন। ডক্টরের কথা শুনে সবাই একসাথে বলল। আলহামদুলিল্লাহ। সাবিনা, নাজমুল আর নাহিদ ভেতরে চলে গেল। নীলাপ যেতে নেবে, কিন্তু সে দেখল তরু এখানে সেভাবেই বসে আছে, যেভাবে 3 ঘন্টা আগেও বসা ছিল। নীলাপ তরুর দিকে এগিয়ে যায়। তরু, আর ইউ ওকে? তরু নীলাপের দিকে শান্ত চাহনি নিক্ষেপ করে নির্জীবভাবে বলল, আমি ঠিক আছি। তাহলে চল, বেবি দেখবি না? তরু কোনো কথা না বলে উঠে দাঁড়ালো। নীলাপ তরুর হাত ধরলো, তারপর তরুকে নিয়ে যারা কেবিনে ঢুকলো। সাবিনা বেবিকে কোলে নিল, তারপর নাহিদের দিকে এগিয়ে গেল। নাহিদ হাত স্যানিটাইজ করে আলতো হাতে বেবিকে কোলে নিল। বেবি ঘুমাচ্ছে। নাহিদ বেবির দিকে তাকিয়ে কেঁদে ফেল। নীলাপ বেবি দেখতে এগিয়ে গেল। নাহিদ বেবিকে নাজমুলের কোলে দিয়ে যারার পাশে বসলো। নাজমুল বেবির কানে কাছে মুখ নিয়ে আজান দিলেন। যারা জ্ঞান আছে তাকে স্যালাইন দেওয়া হয়েছে। নাহিদ যারার হাত ধরলো। থ্যাংক ইউ যারা, আমাকে বেস্ট গিফট দেওয়ার জন্য। যারা মলিন হাসলো। নীলাপ নাজমুলের থেকে বেবিকে নিজের কোলে নিয়েছে। তারপর তরুর দিকে এগিয়ে গিয়ে হাসি মুখে বলল, দেখ তোর চ্যাম্প কিভাবে ঘুমাচ্ছে। তরু বেবির দিকে না তাকিয়ে নীলাপের দিকে তাকালো। নীলাপ তো বেবির দিকে তাকিয়ে বলল, দেখ না, কি সুন্দর ছোট ছোট হাত, পা, চোখ, নাক, মুখ, কি কিউট, তাই না? তরু নীলাপের দিকে তাকিয়ে আনমনে বলল। কিউট? অনেক কিউট। নীলাপ তরুর দিকে তাকিয়ে দেখল তরু তার দিকে তাকিয়ে আছে। নীলাপ চোখ ছোট ছোট করে তরুর দিকে তাকাই। কোলে নিবি? তরু ভ্যাবাচাকা খেয়ে গেল। আমতা আমতা করে বলল। নিতে পারতাম, তবে এই অবস্থায় পারবো না। নীলাপ পাকা হেসে ফিসফিসিয়ে বলল, আমাকে কোলে নিতে বলো নি বোকা, চ্যাম্পের কথা বলছে। মাঝে মাঝে তুই কি আউট অফ মাইন্ড হয়ে যাস নাকি? আমার দিকে তাকিয়ে আছিস কেন? তরুর অকট ফিল করছে। সে কোনো কিছু না ভেবে বেবিকে কোলে নিতে গেলে বেবি ঘুম ভেঙে যায় আর কাঁদতে থাকে। সাবিনা তড়িৎ গতিতে এসে তরুর হাত থেকে বেবিকে নিয়ে নেয়। কয়দিন পর নিজেও মা হতে চলেছে, কিন্তু বেবিকে কি করে কোলে নিতে হয় সেটাও জানে না। যত সব। তরু মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকালো। মা এভাবে বলছে কেন? চ্যাম্প তো ব্যথা পেয়ে কান্না করেনি, আর ঘুম ভেঙে গেছে, সেজন্যই কান্না করছে। এটুকু একটা বাচ্চা কান্না করবে, সেটা স্বাভাবিক নয় কি? তরু বাদে বাকি সবাই নীলাপের দিকে তাকালো। নীলাপ ইদানিং তরুর প্রতি একটু বেশি কেয়ার দেখাচ্ছে। কাউকে কিছু বলতেও দিচ্ছে না, যেটা কম বেশি সবার চোখেই বিচ্ছে। সাবিনার চোখে একটু বেশি। তো আমি কি ওকে বকেছি নাকি যে তুই ঢাল হয়ে দাঁড়ালি? ইদানিং তুই একটু বেশি ওকে প্রোটেক্ট করছিস না? নীলাপ চুপ হয়ে গেল। তার যেটা ঠিক মনে হয়েছে সে সেটাই বলেছে। নীলাপ মায়ের দিকে তাকিয়ে স্বাভাবিক স্বরেই বলল, মা, তোমার কেন মনে হচ্ছে যে আমি তরুকে প্রোটেক্ট করছি? আমার যেটা মনে হয়েছে সেটা বলেছে। সাবিনা আর কথা বাড়ালেন না। নাহিদ আর সাবিনা যার সাথেই থাকলো। নাজমুল, নীলাপ আর তরু বাড়িতে ফিরে এলো। তারা 3 জন একসাথে ডিনার করে নিজেদের রুমে চলে গেল। নীলাপ ফ্রেশ হয়ে এসে দেখলো তরু ঘুমানোর চেষ্টা করছে। নীলাপ লাইট অফ করে দিয়ে তরুর পাশে শুয়ে পড়ল। তরু, একটা কথা বলবে? বলো। তুই চেঞ্জ হয়ে যাচ্ছিস। আগে তো আমার ছেলে না, 1 মাস ধরে একটু বেশি অদ্ভুত বিহেভ করছিস। এর আগে যাও একটু প্রতিবাদ করতে, এখন সব কিছুতে চুপ করে থাকিস কেন? তরু একটা চাপা শ্বাস ফেলে বলল, ফাইট করে কি হবে? আমি এই বাড়িতে আর কয়েকদিনের অতিথি মাত্র। এমনিতে আমাকে নিয়ে বাড়ির সবার অভিযোগে শেষ নেই। আমি চাই না আমার অবর্তমানে সবাই আমার নামে বদনাম করুক, সেই জন্য কাউকে কিছুই বলিনি। তার মানে তুই চাস যে আমি তোকে মিস করি? তরু গম্ভীর কণ্ঠে বলল, আমি চাই বা না চাই, মিস তো অবশ্যই করবে, আমাকে অনেক বেশি মিস করবে। নীলাপ নিশ্চুপ হয়ে গেল। তরুর কথা শুনে তার ভীষণ ভয় করছে। সে তরুকে হারিয়ে আরও একবার কিভাবে নিজেকে সামলে নেবে। সে পারবে তো? তরুকে হারানোর কথা ভাবলে যে তার গলা শুকিয়ে আসে, দম আটকে যায়। নীলাপ তরুকে নিজের সাথে শক্ত করে চেপে ধরল। এভাবে আর কতক্ষণ আটকে রাখতে পারবে আমায়? আমাদের পথ চলা আর মাত্র কয়েকদিনের, তারপর আমাকে চলে যেতে হবে। নীলাপ অসহায় কণ্ঠে বলল, চলে যদি যাবে তাহলে এসেছিলে কেন? বলেছিলাম যে তুমি শুধুই আমার, তাই আমার জিনিস ক্লেম করতে এসেছিলাম। আমি তোমার ভালোবাসা পেতে চেয়েছিলাম, তাও পাওয়া হয়ে গেছে। তুই চলে গেলে আমি থাকবো কিভাবে? যেভাবে 12 বছর ছিলে সেভাবেই থাকবে।
তাছাড়া তুমি আর তোমার ফ্যামিলি তো আমাকে মেরেই ফেলবে, এটাই তো ভেবে রেখেছো তাই না? তাহলে আমাকে ছাড়া কিভাবে থাকবে সেই প্রশ্নটা আসছে কেন? তুমি কি কোনোভাবে আমায় বাঁচিয়ে রাখতে চাইছো? নীলাপ অনেক কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। সে পারছে না তার বোনকে দেওয়া প্রমিস ভঙ্গ করতে। এই পর্যায়ে এসে সে নিজেকে ভীষণ অসহায় মনে করছে। সে তরুকে হারাতে চায় না, কিন্তু তরুকে আটকে রাখার ক্ষমতাও তার নেই। কিছুক্ষণ পর তরু ঘুমিয়ে যায়, কিন্তু নীলাপের সারা রাত নির্ঘুম কাটে। সে নিজের সাথে লড়াই করতে করতে ক্লান্ত। এভাবে আর বাঁচতে পারছে না। বিবেক আর মনের এই যুদ্ধে মন আরও একবার বিবেকের কাছে হেরে গেল। সে এভাবে কষ্ট পেতে পেতে মরে যাবে। তার মরে যাওয়াই উচিত, কারণ সে নিজের বোনের খুনিকে নীলজ্জের মতো ভালোবাসে। সে যে বিবেকের কাছে ধরাশায়ী। মরে গেলে যাবে, তবে বোনের সাথে কিভাবে অন্যায় করবে। জামশেদ নিজের গদিতে বসে বসে স্মোকিং করছে। সাফেদ শাহরিয়ার তার সামনে এসে মাথা নিচু করে তাকে কুন্নিশ জানালো। জামশেদ শয়তানি হাসলো। কি খবর? আমার বাপজান ওই মেয়েটাকে নিয়ে কবে ফিরছিস? সাফেদ বলল, জসিম স্যারের ওখানের কাজ সম্পূর্ণ হয়েছে। 2 সপ্তাহ পরেই ফিরছে তারা। তেরানা সুদরি খুব দ্রুত মেয়ে লোক। সে ভেবেছে চারপাশে বডিগার্ড ফিট করে রাখলেই তার কাছে পৌঁছাতে পারবে না, কিন্তু সে তো জানে না এই জমশেদ মজুমদার বিষের মতো, সবার রক্তে রক্তে মিশে যেতে পারে। জামশেদ হাসতে লাগলো। তার হাসি ভয়ানক, দেওয়ালের সাথে প্রতিধ্বনিত হচ্ছে, যা পরিবেশটাকে আরো ভয়ানক করে তুলছে। তার অনাগত সন্তানের তাজা রক্তই পারবে আমার তৃষ্ণা মিটাতে। চালাকি করে এসপি নীলাভ খন্দকারকে বিয়ে করে ফেলেছে, আমার হাত থেকে বেঁচে যাবে। কিন্তু এখন তাদেরকে আমি টার্গেট নিয়েছি। এবার আর ভুল হবে না। চৌধুরী ফ্যামিলির সাথে যুদ্ধ, সবাইকে নিঃস্ব করে তবেই শান্ত হব। 15 দিন পর যারা তার ছেলে জিতানকে নিয়ে ড্রয়িং রুমে বসেছিল, তরু গিয়ে যারার পাশে বসে বলল, ভাইয়া আর ভাবিকে আসতে বলেছি। যারা একবার আশেপাশে তাকালো। সাবিনা আশেপাশে নেই। তুমি সব করতে পারবে তো? না হলে আমাকে বলো, আমি নাহিদকে বলে হেল্প চাইবো। আরে না না, আমার সব প্ল্যান করাই আছে। নীলাভের আসতে আজকে লেট হবে, কিছুক্ষণ পরেই ইভেন্টের লোক এসে পড়বে, আর বাকি সব কিছু প্রি প্ল্যান করা আছে। যারা হাসলো। তার অনেক খুশি লাগছে। অনেকদিন পর বাড়িতে কোনো অনুষ্ঠান হতে চলেছে। যারা আর কিছু বলার আগে জোহরা সিঁড়ি বেয়ে নিচে নামলেন। তারপর রাগী কণ্ঠে বলেন, তুই আবার এই মেয়েটার সাথে কথা বলছিস? তোর শাশুড়ি দেখলে বাড়ি ঘর মাথায় তুলবে কিন্তু। জোহরাকে আসতে দেখে তোর উঠে দাঁড়ালো। তারপর কোনো কথা না বলে আস্তে আস্তে নিজের রুমে চলে গেল। যারা জোহরার কথায় খুব বিরক্ত হলো। জোহরা নাতিকে দেখতে এসেছিলেন। সে যারাকে কয়েকদিনের জন্য নিয়ে যেতেও চেয়েছেন, কিন্তু যারাই যায়নি। সেজন্য জোহরাই এই বাড়িতে থেকে গিয়েছেন। যারা কিছু একটা ভেবে পড়ল। ভাইয়া আর ভাবি আসবে আজকে, মা তুমি তাদের সাথে চলে যেও। কথাটা শুনে জোহরা ভারী রেগে গেলেন। তুই আমাকে চলে যেতে বলছিস? তোমার সারাদিন আপুকে নিয়ে মাথা ব্যথা আমার আর ভালো লাগে না। এই জন্য আমি বাড়িতেও যেতে চাই না। সেই তুমি যদি এখানে এসো আপুর পেছনে লেগে থাকো, তাহলে আমার ওই বাড়িতেই চলে যাওয়া উচিত। কিন্তু আমি চাইছি তুমি চলে যাও। ওই মেয়েটার সাথে থাকতে থাকতে ওর মতোই আচরণ করছিস দেখছি। মা প্লিজ, তুমি আমার সংসার অশান্তি সৃষ্টি করো না। আমি অনেক ভালো আছি, আমাকে এইভাবেই থাকতে দাও দয়া করে। কথাটা বলে যারা জিতানকে কোলে নিয়ে নিজের রুমে চলে গেল। হ্যাঁ, আমি এত সহজে যাব না এখান থেকে। একবার যখন এসেইছি, এই মেয়ে শেষ দেখে তবেই যাব। বিকেল হতে বাড়িতে ইভেন্টের লোক আসে আর বাড়িঘর সাজিয়ে দিয়ে যায়। সবসময় তরুর কাজকর্মে অসন্তুষ্ট হলেও আজকে সাবিনা কোনো কিছুই বাধা দেয় না, কারণ আগামীকালকে নীলাভের জন্মদিন। সন্ধ্যাবেলা তাজিম আর মাইশাও চলে আসে। নীলাভ অফিসে বসে কিছু ফাইল চেক করছিল। এগুলো বিগত কয়েক মাসের মিসিং রিপোর্ট। 3-4 মাস ধরে মিসিং কমপ্লেন বেড়েই চলেছে, যার মধ্যে বেশিরভাগই শিশু আর নারী। তারা পুরোদমে চেষ্টা চালিয়েও কোনোভাবেই এই চক্রের সন্ধান করতে পারছে না। নীলাভ মাহির আর মোমোসহ বাকি ইন্সপেক্টরদের উদ্দেশ্যে বলে, এর মূলে হয়তো বড় সড়ো কোনো চক্র আছে, আর তাদের পেছনে উপর মহলের হাতও আছে। নইলে এভাবে এতটা নির্বিঘ্ন তারা তাদের কাজ চালিয়ে যেতে পারতো না। মাহির বলল, জি স্যার, আর আমার মনে হয় সবগুলো কেসের রিপোর্টও করা হচ্ছে না। তারা কোনোভাবে সত্যিটা হাইড করতে চাইছে। মোমো চুপচাপ বসে আছে। বিভানের সাথে গত 4 মাস ধরে তার যোগাযোগ বন্ধ। বিভানের লাস্ট কথা ছিল,
তোমার ভালোর জন্যই তোমার থেকে দূরে যাচ্ছি, তবে আমার দেওয়া কথা আমি রাখবো। আগামী বছরেই তোমাকে বিয়ে করব। প্লিজ ততদিনে আমার জন্য অপেক্ষা করো মোমো। বিভান নীলাপ কেসটা নিয়ে কথা বলছিল, তখনই তার ফোন বেজে ওঠে। নীলাপ সবার উদ্দেশ্যে বলে। এক্সকিউজ মি। নীলাপ অন্যদিকে গিয়ে কলটা রিসিভ করে। বলো। কখন আসছো? আজকে একটু লেট হবে। আমি অফিসে নিচে ওয়েট করছিলাম, কাজ শেষ করে চলে এসো। তোর কথা শুনে নীলাপ অবাক হলো। সে সিরিয়াস কণ্ঠে বলে উঠল, তুই অফিসের সামনে কি করছিস? তরু, এই অবস্থা কে বাইরে বের হতে বলেছে তোকে? কিছু লাগলে আমাকে বলতে পারতে। আমার এই মুহূর্তে তোমাকেই লাগবে, তোমাকেই নিতে এসেছি। তোর কল কেটে দিল। নীলাপ তাড়াহুড়ো করে ফিরে এসে নিজের ডেস্ক থেকে চাবিটা তুলে নিল। নীলাপকে তাড়াহুড়ো করতে দেখে মাহির এগিয়ে এসে জিজ্ঞেস করে, স্যার এনি প্রবলেম? না, আমাকে এখনই বাড়ি যেতে হবে। বাকি রিসার্চ কালকে করব। স্যার কালকে তো ফ্রাইডে। ও তাহলে স্যাটারডেতে দেখা হবে। নীলাপ দ্রুত পায়ে বেরিয়ে এলো, যেন তার পুরো পৃথিবী বাইরে অপেক্ষা করছে। নীলাপ নিচে নেমে দেখলো তরু গেটের সামনে দাঁড়িয়ে আছে। নীলাপ তরুর সামনে দাঁড়িয়ে রাগী গলায় বলল, তুই এখানে কি করছিস? তরু এগিয়ে এসে নীলাপের বাহু জড়িয়ে ধরে বলল, তোমার সাথে আজকে ঘুরতে যাব, সেই জন্যই এসেছি। এই অবস্থা ঘুরতে যাবি? আর ইউ সিরিয়াস? এভাবে বলছো যেন আমার হাতে ঢের সময় আছে। নীলাপ ভোর কুচকে তাকালো। মানে হলো এখন তো আমি সুস্থ, আর সুস্থ হলেই তো তুমি মেরে ফেলবে আমায়। তখন ঘুরতে যাব কি করে? তাই অসুস্থ অবস্থাতেই ঘুরে নেব। তরু ঠান্ডা করেই বলল। তবে কথাটা শুনে নীলাপ থমকে গেল। একটা শুষ্ক ঢোক গিলে বলল, এসব কথা আর বলবি না। তরু ভুরু নাচিয়ে প্রশ্ন ছুঁল, কেন? প্লিজ তরু, আমার এসব কথা শোনার মুড নেই। তরু একটা শ্বাস ফেলল। ওকে, লেটস গো। কিন্তু কোথায় যাব? লং ড্রাইভে। রাত 11টা। তরু আর নীলাপ গাড়ি দিয়ে অনেক জায়গায় ঘুরে বেরিয়েছে। এবার বাড়ি চলো। নীলাপ তরুর কথা মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে ঢোকা মাত্রই নীলাপ অবাক হলো। পুরো বাড়ি অন্ধকার। তরু গিয়ে সুইচ অন করতে নীলাপের উপর গোলাপের পাপড়ির বর্ষণ হলো। নীলাপ থমকে গেল। আশেপাশে থাকা সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। নীলাপ বেকুব বনে গেল। হোয়াট? কার জন্মদিন আজকে? নাহিদ বলল। কার আবার? তোর? ভুলে গেলি? নীলাপের মনে পড়ল যে আজকে তার জন্মদিন। কাজের প্রেশার এসে ভুলে গিয়েছিল। নীলাপ সবার দিকে তাকিয়ে তারপর তরুর দিকে তাকালো। তুই এসব করেছিস তাই না? হুম। আর এখন কি আমার জন্মদিন পালন করার বয়স আছে? তরুর বুকে হাত বেঁধে বলল, জন্মদিন পালন করার বয়স আমৃত্যু থাকে, শুধু জন্মদিন মনে রাখার একজন মানুষ প্রয়োজন। তরু ইশারা করতে দুজন ছেলে গিয়ে নীলাপের জন্য কেক নিয়ে আসে। ঠিক 12টা বাজার পর নীলাপ সব ক্যান্ডেল নেভালো। এবার উইশ করো। নীলাপ একটা উইশ করলো, তারপর কেক কাটলো। নীলাপ সর্বপ্রথম তার বাবা মাকে কেক খাওয়ালো। তারপর তরুকে খাওয়াতে গেলে তরু আগে নীলাপকে খাইয়ে দিল, তারপর নিজে খেলো। সবার খাওয়া দাওয়া শেষ হলে তাজিম এগিয়ে এসে নীলাপকে গিফট দিল। তারপর বাকি সবাইও দিল। নীলাপ বলল, এসবের কি প্রয়োজন ছিল? আমি কোনো বাচ্চা নাকি? এবার তো 30 বছর হয়ে গেল। তাজিম বলল, জন্মদিন নিমন্ত্রণ এসেছি, আর বার্থডে বয়কে গিফট দেবো না তা কি হয়? নীলাপ হাসল। সবার শেষে তরু নীলাপের হাতে একটা গিফট তুলে দিল। তুইও? অবশ্যই, আমার হাজবেন্ডকে আমি গিফট দেবো না? ওয়েট, আরও একটা গিফট আছে। বলেই তরু ড্রয়িং রুমে গিয়ে সেখান থেকে একটা ফুলের তোড়া তুলে নিল। তারপর সেটা গিয়ে নীলাপের দিকে এগিয়ে দিল। নীলাপ তো ফুলগুলোর দিকে তাকিয়ে চমকে গেল, কারণ সেগুলো তার পছন্দের ডেইজি ফুল, তাও আবার বিভিন্ন রঙের। ফুলগুলোর দিকে তাকাতে তার কিছু একটা মনে পড়ল, কিন্তু সে সবার সামনে কিছুই বলল না। হাত বাড়িয়ে ফুলগুলো নিল। থ্যাংক ইউ। তরু কিছু না বলে তাজিমের কাছে চলে গেল। তরু যেতে নাহিদ এগিয়ে এসে বলল, তুই মনে হয় আমাদের গিফটের চাইতেও ফ্লাওয়ার গিফটটা পেয়ে বেশি খুশি হয়েছিস, তাই না? নীলাপ হালকা হাসলো। মন কিছু না ভাইয়া, আসলে জানি তো এই ফুলগুলো আমার ফেভারিট। ফুলগুলো ফেভারিট, আর যে ফুল দিল সে? নাহিদের দিকে তাকাতে নীলাপের হাসি থেমে গেল। নাহিদ অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। পুরো ড্রয়িং রুমে বসে তাজিমের সাথে তরু ড্রয়িং রুমে বসে তাজিমের সাথে কথা বলছে। নীলাপ একবার সেই দিকে তাকালো। নাহিদ গম্ভীর কণ্ঠে বলে উঠল, নীলাপ, আমি তোকে সতর্ক করছি,
তরুর প্রতি দুর্বল হয়ে পড়িস না, ভুলে যাস না তরু আমাদের বোনের খুনি। তুই ওকে মারতে না পারলে আমি তোর হয়ে কাজটা করে দেব, তবুও শাস্তি দিয়েই ছাড়বো। আর আমি আশা রাখবো তুই অন্তত আমার কাছে বাধা হয়ে আসবি না। নাহিদের কথাগুলো শুনে নীলাভ স্তব্ধ হয়ে গেল। সে অসহায় চোখে নাহিদের দিকে তাকায়। মনে রাখিস, তুই যদি কোনোভাবে তরুকে বাঁচানোর চেষ্টা করিস তাহলে তোকে আমার সাথে মোকাবেলা করতে হবে। কথাটা বলে নাহিদ চলে গেল। নীলাভের দম আটকে আসছে। এমনিতে সে নিজের সাথে লড়াই করতে করতে ক্লান্ত, এরপর যদি নাহিদের সাথেও লড়তে হয়। তরুর সিঁড়ি বেয়ে চলাফেরা করতে কষ্ট হয়, যার জন্য নীলাভ আর তরু 1 মাস ধরে নিচের গেস্ট রুমে থাকছে। যারা তাজিম আর মাসিকে উপরের তলায় তাদের পাশের রুমে থাকতে বলল। তারপর নিজের রুমে চলে গেল। রাত 1টা। নীলাভ ফ্রেশ হয়ে এসে খাটের উপর বসলো। তরু শুয়ে শুয়ে ফোন চাপছে। নীলাভ তরুর সামনে বসলো। তারপর টেবিলের উপরে রাখা ফুলগুলোর দিকে তাকিয়ে তরুর উদ্দেশ্যে বলল,